তুমি ভয়ানক সুন্দরী অটবি। অটবি যেন বুঝল না, অবাক কণ্ঠে জিজ্ঞেস করলো, জি। অটবির দিকে শাহাদাত আঙুল তাক করলো তৃষ্টান। কিঞ্চিত ঘাড় ঝাঁকিয়ে হেসে হেসেই আবার বলল, তুই মেয়েটা এত সুন্দর কেন? বাতাসে বাতাসে তৃষ্টানের শার্ট প্যান্ট চুল শুকিয়ে গেছে, চোখের সাদা অংশ ক্রমশ রক্তিম রঙে ভরে যাচ্ছে, মুখ লাল, মুখাবয়ব আসন্ন কিছুর ইঙ্গিত বরাবরই দিচ্ছে। অটবি কি যেন মনে করে তৃষ্টানের কপালে হাত রাখলো, সঙ্গে সঙ্গে আঁতকে উঠল ভীষণ। আপনার শরীরটা জ্বরে পুড়ে যাচ্ছে, এই জ্বর নিয়ে বসে আছেন কিভাবে তৃষ্টান? তৃষ্টান চুপ, কপাল থেকে হাতটা খুব আস্তে করে নিজের কাছে নিয়ে অবাঞ্ছিত চুমু এঁকে দিল। এতেও যেন মন ভরল না। কাছে এগিয়ে অটবির কপালেও অধর ছুঁয়ে দিল অতি অধৈর্য ভঙ্গিতে। অটবি চমকালো, থমকালো, এক মুহূর্তের জন্য রাগ লাগলো খুব, ছিটকে সরে গিয়ে বলল, সমস্যা কি আপনার? এটা কি করলেন এইমাত্র? তৃষ্টান জবাব দিল না। একটু আগের সেই দীর্ঘ হাসিটাও হঠাৎ করে উধাও হয়ে গেছে। তৃষ্ণায় কাতর দেখাচ্ছে মুখটা। অটবি দূরে সরে গেলেও সে আবার কাছাকাছি এগোলো। সন্তর্পণে কপাল ঠেকালো অটবির কাঁধে, লঘুস্বরে আহাজারি করল সে, তোমাকে আমার ছাড়তে ইচ্ছে করছে না অটবি। তোমাকে যদি সারা জীবন কাছে রাখতে পারতাম। চারদিকে বৃষ্টির মাতাল ঘ্রাণ, শূন্য ফাঁকা রাস্তা, বর্ষণের ঝরঝর গানের মাঝে গরম নিঃশ্বাসের তীব্র শব্দ কানে ঠিকই পৌঁছচ্ছে। মনহরিণ দুঃখ বালকটা অটবির একদম গা ঘেঁষে এঁটে আছে, জ্বরে শরীর উত্তপ্ত, কাঁপছেও ক্ষণে ক্ষণে। অটবি পূর্ণ দৃষ্টিতে তৃষ্টানের দিকে চেয়ে রইল। লোকটার শারীরিক দুর্বলতা সময়ের সাথে পাল্লা দিয়ে বাড়ছে। ফর্সা ত্বকে জায়গায় জায়গায় ছোপ ছোপ লাল আবরণ, ফিসফিসিয়ে কি যেন বলছে বারবার, অটবি বুঝতে পারছে না। তিক্ত একটা স্বাদ গলায় ঠেকে আছে, চিন্তা হচ্ছে, রাগ লাগছে। এই বৃষ্টির দিনে লোকটার বের হওয়ার কি দরকার ছিল? ছোট্ট একটা নিঃশ্বাস ফেলে তৃষ্টানকে ডাকার চেষ্টা করলো অটবি। তৃষ্টান, শুনছেন? উঠুন। আপনার ফোন কোথায়? পকেটে? তৃষ্টান জবাব দিল তো নাই, উল্টে অটবির শরীরের সঙ্গে আরও লেগে বসলো। অটবির বাহুতে নাক ঘষে আবারও কি যেন বিড়বিড়ালো। অটবি হাল ছেড়ে দিল, নিজেই তৃষ্টানের ফোন খুঁজতে লাগলো। প্রথমে শার্টের পকেট, এরপর প্যান্টের পকেট। বাম পাশের পকেটটায় পাওয়া গেল ফোনটা। তৃষ্টানের ফোন দিয়ে আগেও একবার সরোজকে কল করেছিল অটবি। ওই যে সেদিন রাস্তায় লোকটা অসুস্থ হয়ে পড়েছিল, তাই একটু চিন্তামুক্তই হলো। অন্তত বিপদের সময় ফোনের লক টক খোলার তো কোনো ঝামেলা নেই। নয়তো লোকটার যে অবস্থা, মনে তো হয় না ভূমিকম্পে চাপা পড়লেও সে ঘুম ছেড়ে উঠবে। তৃষ্টানকে এক পলক দেখে ফোনের পাওয়ার বাটনে চাপ লাগালো অটবি। সঙ্গে সঙ্গেই যেন একটা প্রবল ঝটকায় তিত্তির করে শিরা উপশিরায় উপচে উঠল। নিঃশ্বাস থমকালো, চোখের পাতা মিলেমিশে একাকার হতে ভুলে গেল। মন হতবিহ্বল হয়ে নিজেকে শুধালো, এসব কি? ফোনের ওয়ালপেপারে অটবির নিজের ছবি। বাজারে সবজি কিনছে সে, কোনো কারণে দোকানের সাথে বিশাল বাক বিতর্ক হওয়ায় ভীষণ বিরক্ত নিয়ে চেয়ে আছে। হাতে আরো কিছু সবজি, মাছ, মাংসের পলিথিন। অটবির নিঃশ্বাস থেমে থেমে আবার আটকালো। তার মনে পড়লো ছবিটা বেশি দিন আগের না। কালকে এই ছাইরঙা জামাটা পরেই বাজারে গিয়েছিল সে। পণ্যের দাম বেশি যাওয়ায় বিক্রেতার সঙ্গে চরম ঝগড়াও করেছিল। কই, তৃষ্টানকে তো তখন আশেপাশে দেখেনি। মনের সন্দেহের দানাটা বিপুল হতেই কি মনে করে গ্যালারিতে ঢুকলো অটবি। সেখানে আলাদা কোনো ছবির ফোল্ডার নেই, ছবি নেই, ভিডিওও নেই, শুধুমাত্র 5টি ভিন্ন ভিন্ন ছবি ছাড়া। 5টি ছবিই তার। একটাতে সে হাসছে, একটাতে নলিকে বকছে, একটাতে শাড়ি পরে আনমনা হয়ে নিচের দিকে চেয়ে আছে। প্রত্যেকটা ছবি ভীষণ সাবধানে তোলা। অটবি কখনো ঘুণাক্ষরেও টের পায়নি তৃষ্টানের এমন রূপও থাকতে পারে। মস্তিষ্কের নিউরনগুলো হঠাৎই চঞ্চল হয়ে এক এক করে দেখিয়ে দিল তৃষ্টানের করা প্রত্যেকটা কাজ, কথা বলার ধরন, যত্ন।
চুপি চুপি বলল, ছেলেটা তোকে পছন্দ করে রে বোকা মেয়ে, নয়তো এসবের মানে কি? দমবদ্ধকর অনুভূতি নিয়ে ফোন থেকে দৃষ্টি সরালো অটবি। নিশ্চল চোখে তৃষ্ণানের ফ্যাকাশে মুখপানে তাকিয়ে রইল বহুক্ষণ। অটবি আশা কণ্ঠে বলল, তৃষ্ণান, আপনি কখন এতটা? গলা দিয়ে কথা বেরোলো না। তৃষ্ণান নড়ছে, চোখ পিটপিট করে আবারও ঘুমের অতলে নিজেকে ডুবিয়ে দিচ্ছে। দিশেহারা অটবি তৃষ্ণানকে কিচ্ছুটি বলতে পারল না। অদ্ভুত দ্বিধানন্দে শিউরে উঠল সে। 4 দিন পর একাধারে বৃষ্টির পর আজকের দিনটা রোদ্দুরে ঝলমলে। বৃষ্টির কারণে অনেকটাই রাজনৈতিক ঝগড়া মিটে গেছে। অল্পেতে ঝামেলা শেষ করতে রাজি হয়েছে দুপক্ষ, নয়তো আজ বাদে কালো গোলাগুলির ভয়ঙ্কর শব্দে গোটা এলাকা আতঙ্কে থমথমে ছিল। অটবির মন বলছে সেদিন তৃষ্ণান তার জন্যই বৃষ্টি মাথায় করে এসেছিল, তাকে আটকাতে। সফলও হয়েছিল বটে। সরোজকে কল করার পর সে এক বাক্যে মানা করে দেয়, এখন এলাকায় ঢোকা যাবে না, পরিস্থিতি শিথিল হলে সে নিজেই তাদের নিতে আসবে। গুনে গুনে 3 ঘন্টা তৃষ্ণানকে নিয়ে সেই নির্জন আধারিয়া জায়গায় জড়বস্তুর মতো বসে থাকতে হয়েছিল অটবিকে। তৃষ্ণান তখনও জ্বরে কাতর, আধ বেহুশ। কিছুক্ষণ পর পর কি সব হাবিজাবি কথা বলে পাগল করে দিচ্ছিল। আচ্ছা, লোকটা এখন কেমন আছে? এতদিনে তো সুস্থ হয়ে যাওয়ার কথা। সুস্থ হয়েছে কি জানি। ওই দিনের পর তো আর দেখাই হলো না। ঘড়িতে সকাল 9টা বেজে 7, টিউশনে বেরিয়েছে অটবি। সাধারণত এত সকাল সকাল সে কোথাও বের হয় না। টিউশনগুলো বিকেলে অথবা রাতের মধ্যেই শেষ করার চেষ্টা করে, কিন্তু রেবা বেগমের স্পষ্ট মানা, সন্ধ্যার পর বাসার বাহিরে থাকা যাবে না। কারণটা অবশ্য সেদিনের ঘটনায়। মেয়েকে রাতে বাসায় ফিরতে না দেখে প্রেশার বাড়িয়ে কেটে একাকার করে ফেলেছিলেন তিনি। তারপর যখন অটবি বাসায় ফিরল, তখন শরীরের সর্বশক্তি দিয়ে নিজের বুকের ভেতর গুজে রেখেছিলেন ঘন্টার পর ঘন্টা। আসলে মায়ের মন তো, মায়েরা আবার মেয়েদের প্রতি একটু বেশিই ব্যাকুল থাকেন। সরবকে যেন ডেকে উঠল অটবিকে। ডাকটা সামনে থেকে আসছে, সামনের মুদির দোকান থেকে। অটবি আপু, কেমন আছো? অটবি একটু অপ্রশস্ত হাসল, সস্নেহে হাত রাখলো তনয়ার চুলের ভাঁজে। আলতো হেসে বলল, কতদিন পর দেখা আপু। জানো, আমি তোমাকে অনেক মিস করেছি। ভাইয়াকেও বলেছিলাম তোমার সাথে নিয়ে যেতে, কিন্তু ও পচা, তোমার কাছে নিয়ে যায়নি। কেমন আছো? ফাটাফাটি। তোমার ভাইয়া কেমন আছেন? ওনার জ্বর ঠিক হয়েছে? অটবি কি কোনো কৌতুক বলল? হয়তো। তার কথা শুনে খিলখিলিয়ে হেসে উঠল তনয়া। প্রচণ্ড গর্ব নিয়ে বলল, বুঝলাম, আমার ভাইয়াকে জ্বরও ভয় পায়, একদিনও টিকতে পারেনি। ভাইয়া একটা ধমক দিয়েছে আর ও গায়েব। অটবি আবারও হাসার চেষ্টা করলো। মুদির দোকানে একটু করে তাকিয়ে দেখলো সরোজকে দেখা যাচ্ছে। চিপস কোকের দাম মেটাচ্ছে সে, সাথে নিজেও কি যেন কিনছে। অটবি সেদিকে চেয়ে থেকেই কোনরূপ ভনিতা ছাড়াই বলল, তুমি আমার একটা কাজ করতে পারবে তনয়া? কি কাজ? অটবি জিভ দিয়ে ঠোঁট ভেজালো। বেশি কিছু না, তোমাদের বাসাটা অনেক সুন্দর, আমার ওখানে যেতে ইচ্ছে করছে। তুমি কি আমাকে ওখানে নিয়ে যেতে পারবে? আমি তোমার সাথে সময়ও কাটাতে পারবো আর একসাথে খেলতেও পারবো। তনয়া অবুঝ চোখে চেয়ে অটবির কথা বোঝার চেষ্টা করলো। পিটপিট করে চোখের পাতা ফেলে বলল, আমি কিভাবে নিয়ে যাব? আমি তো বাসার রাস্তা চিনি না। তোমাকে নিতে হবে না, সরোজ নিয়ে যাবে। তুমি শুধু সরোজকে বলবে তুমি চাও আমি যেন তোমাদের সাথে তোমার বাড়ি যাই। বলতে পারবে না? বলো। তনয়া দাঁত বের করে হাসলো, মাথা দুলালো। পারবো। কাউকে বলবে না, আমি তোমাকে এটা শিখিয়ে দিয়েছি, ঠিক আছে? তোমার ভাইকেও না। আচ্ছা। অটবি যেন হাঁপ ছেড়ে বাঁচল। সে এমনটা কেন করছে তা তার নিজেরও জানা নেই। শুধু মনে হচ্ছে অনেক কিছু আছে যা সে জানে না, কিন্তু তাকে জানতে হবে, জানতে হবেই। অটবিকে তৃষ্ণানের বাড়িতে আনতে পেরে সরোজও অনেক খুশি।
তার কেন যেন মনে হয় তৃষ্টান আর অটবির মাঝে কিছু একটা চলছে। সবার অগোচরে তারা মারাত্মক প্রেম করে বেড়াচ্ছে। এও মনে হয় শীঘ্রই সে একটা বিয়ে খাবে, অটবি আর তৃষ্টানের। এরপর তার আর নলির মাঝে বাধা ধরা থাকবে না। তৃষ্টান ভাই তো তাকে চেনেই, তার নিশ্চয়ই তাদের সম্পর্ক নিয়ে আপত্তি নেই। তৃষ্টান অটবিকে শতভাগ রাজি করাতে পারবে। দরকার হলে সে সরোজ তার পায়ে ধরবে, কান্নাকাটি করবে। আর অটবি তো তৃষ্টানের কথা ফেলতেই পারবে না। আগাম পরিকল্পনার কথা ভেবেই আনন্দে উল্লাসে বাকবাকুম পায়রা হয়ে গেল সরোজ। অটবিকে ড্রয়িং রুমের সোফায় বসিয়ে শ্রদ্ধার সহিত জিজ্ঞেস করলো, কি খাই বাবু? তোমার লাগে কি বানাবো কও? তুমি খালি মুখ থেকে বের করবা, আমি এক্ষুনি হাজির করতেছি। অটবি তখন ডাইনিং টেবিলের সামনে তৃষ্টানের ফ্যামিলি ফটোটা দেখছিল। সরোজের প্রশ্নে ওর দিকে তাকালো। আমি এখানে খেতে আসিনি। তৃষ্ণা আছে বাসায়? সরোজ চোখ বড় বড় করলো, ঠোঁটে বিরাট দুষ্টু হাসি এঁটে বলল, ভাই তো নাই, আয়া দেবো, তুমি চিন্তা করো না, বেশি অপেক্ষা করতে হইব না। তারপর একটু থেমে আবার বলল, নুডলস বানাই তোমার লাগে? কিছু না খায় তো এর থেকে যাইতে পারবা না। অটবির হতাশ চোখের দৃষ্টি। নিজের বাসায় যাচ্ছ না কেন সরোজ? চাচা তোমার জন্য কত চিন্তায় আছেন জানো কিছু? সরোজ যেন গায়ে মাখল না, আনন্দে আটখানা হয়ে রান্নাঘরে যেতে যেতে বলল, থাকতে দাও, একটু চিন্তা করলে বুড়ের কিচ্ছু হইতো না। সময় গড়ালো, ঘড়িতে 10টা বাজছে। সরোজ রান্নাঘরে রান্নায় ব্যস্ত। তনয়া অটবির পাশে বসে রং নিয়ে কি কি যেন আঁকিবুকি করছে। তাদের ডান পাশে দুটো রুম। প্রথমেরটার দরজা বন্ধ, ওটা তৃষ্টানের, পাশেরটা তনয়ার। দরজার ফাঁক দিয়ে বিভিন্ন পুতুল, ড্রেসিং টেবিলের সাজগোজের জিনিস দেখা যাচ্ছে। অটবি আস্তে করে উঠে দাঁড়ালো, প্রশ্ন ছুড়ল, সরোজ ওয়াশরুমটা কোথায়? তৃষ্ণার ভাইয়ের রুমে একটা, তনয়াপুর রুমে একটা। তোমার যেটা মন চায় যাও। তৃষ্ণার ভাইয়ের রুম কিন্তু পয়লাটা।